টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে, আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কে গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি, অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে, হ্যাঁ? ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস, তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা। দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো, ওই তো পারুল। কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি, কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। হুম। তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মারে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বেরোচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়, আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনি নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়।
এই কি, এখানে তো দেখছি কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা। কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে? কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস! তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। টুনি, এই টুনি, আমি ভাবছি কি, আমাদের যে পরিত্যক্ত জমিটা আছে সেটা আর ফেলে রাখবো না। ওই জমিটাতে তো কিছু চাষাবাদ করা যায় নাকি? হ্যাঁ টোনা, তুমি একদমই ঠিক কথা বলেছো। আমিও তাই ভাবছি। জমিতে কি চাষ করব ভাবলে কিছু? আচ্ছা টুনি, কলা বাগান করলে কেমন হয়? আমাদের বনে তো সবাই অনেক কলা পছন্দ করে, আর কলার যেমন চাহিদা তেমনি তো দাম। তাই ভেবেছি আজ বিকেলে বাজারে গিয়ে কিছু কলার চারা কিনে নিয়ে আসবো। তুমি কি বলো? ঠিক আছে টোনা, তুমি যা ভালো বোঝো তাই করবে। তারপর টোনা বিকেলে বাজারে যায়, আর বাজারে গিয়ে কিছু কলা গাছের চারা কিনে আনে। বাবা, ও বাবা, তুমি কলা গাছের চারা কিনলে কেন বাবা? তুমি কি আমাদের ওই ফাঁকা জমিটাই কলা চাষ করবে নাকি বাবা? হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, আমি কলা চাষ করব। কি মজা, কি মজা, আমি কলা খাবো। আমাদের কলা গাছে অনেক কলা হবে, আমি সেখান থেকে অনেক কলা খাবো। কলা তো আমার অনেক পছন্দের। কি মজা, কি মজা। হয়েছে হয়েছে রে মা, তোর যত ইচ্ছে খাস। এখন চল তো, চারাগুলো রোপণ করে ফেলি। টুনি, ও টুনি, বলি কোথায় গেলে? এদিকে একটু আসো তো। টোনার ডাকে টুনি সেখানে চলে আসে। এরপর তারা তিনজন মিলে কলা গাছের সব চারা রোপণ করে, আর কলা গাছে পানি দিয়ে বাড়িতে চলে আসে।
টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি রে তুই? সেই কখন থেকে মেয়েটাকে খাবার খেতে ডাকছি, কিন্তু শুনছেই না। নিশ্চয়ই কলা বাগানে গেছে। কি রে টুনটুন, আয় বলছি। টুনটুন। মায়ের চিৎকার চেঁচামেচি শুনে টুনটুন কলা বাগান থেকে চলে আসে। কি হয়েছে মা, তুমি এত ডাকছো কেন বলো তো? আমি তো কলা গাছে জল দিচ্ছিলাম, অমনি তোমার ডাকাডাকি শুরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, তোর খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে কলা গাছে পরিচর্যা করতে হবে, তাই না? তার জন্য তো তোর বাবা আর আমি আছি তো। তারপর টুনি ওর মেয়ে টুনটুনকে খাবার খাওয়ায়, আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে টোনার কলা গাছগুলো অনেক বড় হয়, আর কলা গাছে অনেক কলা ধরে। আর এ দেখে টুনটুন, টোনা, টুনি অনেক খুশি হয়। একদিন একটি সুখী পায়রা আসে টুনির বাড়িতে। আরে সুখী দিদি যে, এসো এসো, বসো, বেশ কয়েকদিন পর তোমাকে দেখলাম। আজকাল তো বাড়ির বাইরে তেমনটা যাওয়া হয় না, কাজ নিয়েই পড়ে আছি। হ্যাঁ গো টুনি, ঠিকই বলেছ, তোমাদের কলা বাগান দেখতে চলে এলাম। তোমাদের কলা গাছে তো অনেক কলা ধরেছে, আহা দেখলে মনটা ভরে যায়। সব তোমাদের আশীর্বাদ দিদি, তোমাদের আশীর্বাদ না থাকলে তো এত কলা ধরতো না। তবে ভালোই ভালোই কলাগুলো পেকে গেলেই বিক্রি করতে পারবো। তা ঠিক বলেছই টুনি, মনে তো কালবৈশাখী ঝড় আসতে চলেছে, একটু কলা গাছগুলো যত্ন নেবে কেমন? এবার তাহলে আমি আসি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনিও অনেক চিন্তায় পড়ে যায়। হঠাৎ একদিন সকালে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণের মাঝেই অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। টুনি, এবার কি হবে টুনি? বাতাসের গতিবেগ তো বেড়েই চলেছে। আমাদের কলা গাছগুলো কি শেষ রক্ষা পাবে না টুনি? আমি তো বুঝতে পারছি না গো, আমার অনেক চিন্তা হচ্ছে টোনা। না জানি আমাদের কলা গাছের কি অবস্থা হলো। চারদিকে কত ডাল ভেঙে পড়েছে, দেখো টোনা, দেখো একবার। টোনা টুনি ঝড়ে অনেক চিন্তায় পড়ে যায়। ওদিকে ঝড়ের গতি অনেক বাড়তে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পর ঝড় থেমে যায়। এরপর টোনা, টুনি আর টুনটুন তাদের কলা বাগানে গিয়ে একদম হতবাক হয়ে যায়। বাবা, ও বাবা, এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের! সব কলা গাছ তো ভেঙে গেছে বাবা। এখন আমাদের কি হবে বাবা? আমাদের এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে গেল। টোনার কলা বাগানের সব কলা গাছ ঝরে পড়ে যায়। এতে টোনা, টুনি, টুনটুন অনেক চিন্তায় পড়ে যায় আর কাঁদতে শুরু করে। টুনি, আমরা যে নিঃস্ব হয়ে গেলাম টুনি। আমাদের তো জমানো সব টাকা দিয়ে কলার চাষ করেছিলাম, এখন কলা গাছগুলো তো সব ভেঙে গেছে। এবার যে আমরা পথে বসে গেলাম গো। এভাবে টোনা টুনি নিঃস্ব হয়ে কাঁদতে থাকে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টোনা টুনির সংসারে অনেক অভাব দেখা দেয়। বাবা, ও বাবা, আমার খুব খিদে পেয়েছে বাবা, আমাকে খাবার এনে দাও না বাবা। খিদেতে আমার কথা বলতে ইচ্ছেই করছে না বাবা, আমার এখন খাবার চাই চাই বাবা। ঠিক আছে মা, তুই বাড়িতেই তোর মায়ের কাছেই থাক, আমি দেখছি জঙ্গলে কোনো খাবার পাই কিনা। এরপর টোনা খাবারের উদ্দেশ্যে জঙ্গলে রওনা দেয়। এমন সময় টোনা এক উল্লু প্যাঁচার চিৎকার শুনতে পায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে এই শয়তান জাদুকরের হাত থেকে বাঁচাও। প্যাঁচার চিৎকার শুনে টোনা আশেপাশে খুঁজতে থাকে। সে এমন সময় দেখে একটি জাদুকর কালো কাক উল্লু প্যাঁচাকে বন্দি করে রেখেছে। এরপর টোনা একটি লাঠি নিয়ে পেছন থেকে কালু কাকের মাথায় বাড়ি মারে, আর কালু কাক জ্ঞান হারিয়ে পড়ে। তখন টোনা প্যাঁচাকে উদ্ধার করে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আসলে আমি একজন অনেক বড় জাদুকর, তাই এই শয়তান কালু কাক আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছিল। কিন্তু তুমি এই গহীন জঙ্গলে কি করছো? তারপর টোনা প্যাঁচাকে তার দুঃখের কথা সবকিছু খুলে বলে। সবটা শুনে প্যাঁচার অনেক মায়া হয়, আর প্যাঁচা জাদু করে একটি কলা গাছ নিয়ে আসে। টোনা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে জাদু করে এই কলা গাছটি উপহার দিলাম।
তুমি এই কলা গাছটাকে তোমার বাসায় রোপণ করবে, আর কাল সকালেই তোমার ফলাফল পেয়ে যাবে। তারপর টোনা কলা গাছটিকে নিয়ে বাসায় চলে আসে আর টুনিকে সবটা খুলে বলে। তারপর ওরা কলা গাছটি রোপণ করে। আর পরের দিন সকালে ওরা যা দেখে তা দেখে তো পুরোই অবাক হয়ে যায়। বাবা, ও বাবা, কলা গাছে ইলিশ মাছ ধরেছে। আমি তো কখনো এমন দেখিনি। তবে ভালোই হয়েছে বাবা, কতদিন হলো ইলিশ মাছ খাই না। মা, ও মা, আমাকে একটা ইলিশ মাছ রান্না করে দাও না। কলা গাছের ইলিশ মাছ দেখে ওরা অনেক খুশি হয়ে গেছিল। এরপর টুনি একটি ইলিশ মাছ নিয়ে যেই না পেট কাটে, অমনি মাছের পেট থেকে স্বর্ণ মুদ্রা বের হয়। এ দেখে তো ওরা আরো অবাক হয়। এরপর ওরা আরো কয়েকটি মাছ কাটে আর সবগুলোর পেট থেকে স্বর্ণ মুদ্রা বের হয়। তারপর থেকে ওরা মাছগুলো খেত আর স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে অনেক টাকা পেত। আর এভাবেই তাদের সুখে শান্তিতে দিন কাটতো। রূপপুর জঙ্গলে এক স্বামীহারা অসহায় টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুকি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। মা, ও মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। মনে হচ্ছে আমার পেটের সব নাড়ি ভুঁড়ি একদম উল্টে যাচ্ছে। আমার খুব বমি পাচ্ছে মা। মা, ও মা, মাগো, আমার যে কষ্ট আর সহ্য হচ্ছে না মা। তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও মা। মা, ও মা, মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না রে সোনা মা আমার, আমি তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। দেখবি ডাক্তারের কাছে গেলে তুই একদম সুস্থ হয়ে যাবি রে মা। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো মা, আমি যে আর পারছি না মা। আমার শ্বাস আমার আমার শ্বাস বন্ধ হয়ে আসছে মা। মারে, আরে একটু ধৈর্য ধর মা। এরপর টুনি টুকিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এরপর ডাক্তার টুকিকে পরীক্ষা করে বলে, মিস টুনি, আপনার মেয়ের বড় এক কঠিন রোগ হয়েছে। আপনার মেয়েকে বাঁচানোর মতো আমাদের আর কোনো সাধ্য নেই। আপনি বরং আপনার মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে আপনার মেয়ের মনের সব ইচ্ছে পূরণ করুন। তাকে বাঁচানো আর সম্ভব নয়। ডাক্তারের মুখে এমন কথা শুনে টুনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। টুনি ডাক্তারকে কিছু না বলে তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। মায়ের অশ্রুসিক্ত চোখ আর মলিন মুখ দেখে টুকি বলে, মা, মা, তুমি কাঁদছো তাই না মা? আর ডাক্তার আঙ্কেল তোমাকে বলেছে যে আমি আর বাঁচবো না, তাই না মা? বলো মা, বলো, ডাক্তার আঙ্কেল এটা বলেছে। না রে আমার পাগলি মেয়ে, তুই মরবি না রে মা। তুই তো অনেক দিন বেঁচে থাকবি, অনেক দিন বেঁচে থাকবি তুই। এ বলে টুনি টুকির সামনে থেকে বাইরে এসে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ঈশ্বর, তুমি আমার এই অবুঝ ছোট্ট মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ। তুমি আমার মেয়েটাকে কষ্ট না দিয়ে আমাকে দাও। তবু আমার মেয়েটাকে তুমি ভালো করে দাও ঈশ্বর। মা হয়ে যে নিজের সন্তানকে এভাবে তিলে তিলে মরতে দেখতে পারি না আমি। আমি আর যে ওর কষ্ট দেখতে পাচ্ছি না ঈশ্বর। টুনি এসব বলতে থাকে আর বুক ফাটা চিৎকারে আর্তনাদ করতে থাকে। এদিকে টুকি ভেতর থেকে মাকে ডাকতে থাকে। মেয়ের ডাক শুনে টুনি চোখের জল মুছে ভেতরে যায়। মাকে দেখে টুকি জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আমার না খুব পাকা কলা খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে দুটো পাকা কলা এনে দাও না মা। ঠিক আছে রে মা, তুই বিছানায় শুয়ে থাক, আমি তোর জন্য এক্ষুনি কলা নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি শুয়ে পড়ছি, আর তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। এরপর টুনি মেয়েকে রেখে কলার খোঁজে বেরিয়ে পড়ে। টুনি বাজার ঘাট সবখানে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও কলা খুঁজে পায় না। শুধুমাত্র এক কালুর বাড়িতে পাকা কলা ছিল। টুনি দৌড়ে গিয়ে কালুকে বলে, ও কালু দাদা, তুমি আমাকে একটু সাহায্য করো না গো। আমার মেয়েটা যে মৃত পথযাত্রী, আমার মেয়েটাকে তুমি দুটো কলা দাও না গো। কলা নিবি? তা টাকা এনেছিস নাকি দেখি? নাকি তুই খালি হাতেই ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছিস? কালু দাদা, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই,
তুমি আমাকে এখন দুটো পাকা কলা দাও, আমি না হয় পরে তোমাকে এর দাম দিয়ে দেব। দূর ছাই, যত সব ভিখারির কারবার এখানে। যা তো এখান থেকে, যা বলছি, বের হও আমার বাড়ি থেকে। কালু দাদা, দয়া করো কালু দাদা, আমাকে দুটো পাকা কলা দাও। বুঝেছি, তুই আমার ভালো কথায় কান দিবি না, তাই না? এবার তাহলে আমাকে একটু খারাপ হতেই হয় দেখছি। এসব বলে কালু টুনিকে ধাক্কা দিয়ে পাশে থাকা লাঠি দিয়ে মারতে শুরু করে। তার মধ্যে জঙ্গলের সবাই এসে সেখানে হাজির হয়, আর সবাই কালুকে আটকাতে চাইলে কালু সবাইকে বলে, এই ভিখারির বাচ্চা টুনি এসেছে আমার ঘরে চুরি করতে, আপনারা সবাই এর বিচার করুন। কালুর এমন কথায় সবাই বিশ্বাস করে সবাই টুনিকে মারে। তোমরা আমাকে মেরো না, আমি আমার অসুস্থ মেয়ের জন্য দুটো কলা চাইতে এসেছিলাম, চুরি করতে আসিনি আমি, দয়া করে তোমরা আমাকে ছেড়ে দাও। টুনির এসব কথা যেন কারো কান অব্দি পৌঁছায় না। টুনিকে সবাই মারতেই থাকে, মারতে মারতে ক্ষত বিক্ষত করে দেয়। তারপর সবাই টুনিকে ছেড়ে দেয়। টুনি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে তার মেয়ের কাছে যায়। এদিকে টুকি যেন শেষ নিঃশ্বাস ফেলার জন্য প্রস্তুত। এমন অবস্থা দেখে টুনি কান্নায় ভেঙে পড়ে। আর টুকি আধো আধো গলায় বলে, মা, ও মা, আমার যে আর কলা খাওয়া হলো না মা, এবার যে আমাকে না ফেরাতে এসে চলে যেতে হচ্ছে মা। মা, ও মা, তুমি কেঁদো না মা, আমি উপর থেকে তোমাকে সব সময় দেখবো। এভাবে বলিস না রে মা, এভাবে বলিস না। তুই না থাকলে আমি কি নিয়ে বেঁচে থাকবো রে মা, বল। মা রে, এভাবে বলিস না সোনা। টুনির কথা শেষ হতে না হতেই টুকি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে টুনি নিজেকে আর সামলাতে পারে না। এদিকে জঙ্গলের কেউই টুকিকে সৎকার করতে আসে না। কষ্ট ভরা মন নিয়ে টুনি তার মেয়ের সৎকার করায়। এরপর সে মনে মনে ভাবে, আমি এক অপয়া, যে নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। আমার মেয়ের শেষ ইচ্ছাটুকু আমি পূরণ করতে পারিনি। আমার এই ব্যর্থ জীবন রেখে কোনো লাভ নেই। মা টুকি, তুই চিন্তা করিস না রে মা, আমি আসছি তোর কাছে, আমি আসছি। এই বলে টুনি খাদে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। টুনির এভাবে অপমৃত্যু হওয়ার কারণে টুনি অতৃপ্ত আত্মা হয়ে আবার ফিরে আসে। তোরা সবাই আমাকে আর আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছিস। আমার নিষ্পাপ মেয়েটাকে তোরা সামান্য একটু কলা খেতে দিসনি। আমি তোদের সবার পাকা কলা খেয়ে নেব, আর তার সাথে সাথে তোদের ছানাগুলোকেও। এবার বুঝবি তোরা সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে। এই বলে টুনির অতৃপ্ত আত্মা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে আর সবার পাকা কলা খেয়ে ফেলে। এদিকে কালুর মেয়ে কুহু বসে কলা খাচ্ছিল। টুনির আত্মা ওকে দেখতে পেয়ে ওর সামনে যায়। তুই কলা খাচ্ছিস? দে, আমাকে একটু কলা দে, দে বলছি। টুনির আত্মাকে দেখে কুহু ভয়ে চিৎকার করতে থাকে। তখনই সেখানে কালু এসে উপস্থিত হয়। কি টুনি, তুই না মারা গিয়েছিস? তাহলে এখানে কি করে ফিরে এলি তুই? তোর মনে নেই আমাকে দুটো পাকা কলার জন্য তুই কত আঘাত করেছিলি, আর আমার মেয়েটাকে তার শেষ ইচ্ছেটুকু পূরণ করতে দিসনি। তাই আমি আত্মা হয়ে আবার ফিরে এসেছি এই সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য। এবার তোর মেয়েকে তোর চোখের সামনে হত্যা করব, আর সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে আমি তা তোকে বুঝিয়ে দেব। এই বলে টুনির আত্মা কুহুকে মারতে থাকে। টুনি, দয়া করে একটু আমার মেয়েটাকে ছেড়ে দে। তুই তার পরিবর্তে তুই আমার প্রাণটা নিয়ে নে। তবু আমার মেয়েকে ছেড়ে দে টুনি, ছেড়ে দে। কষ্ট হচ্ছে তাই না রে? আমারও হয়েছিল, আমারও এমন কষ্ট হয়েছিল।
সেদিন তোরা কেউ আমাকে সাহায্য করিসনি, এমনকি আমার মেয়ের সৎকারটুকুও তোরা করিসনি। আজ আমি তোদের সবগুলোকে মেরে প্রতিশোধ নেব। এরপরে ঘটনার কথা সবাই মনে রাখবে যে একটা পাকা কলার জন্য একটা ডাইনি মা কি করতে পারে। এই বলে টুনির আত্মা কালু আর কুহুকে মেরে ফেলে। এরপর ধীরে ধীরে টুনির আত্মা জঙ্গলের অর্ধেক পাখিদেরই ধরে ধরে মেরে ফেলতে থাকে। সবাই ভয় পেয়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই আত্মাকে থামানোর মতো মাত্র একটা উপায় আছে, আর সেটা হলো তার মেয়ের আত্মা। তার মেয়ের আত্মা এসে যদি বলে তবেই তাকে থামানো সম্ভব, নয়তো কোনোভাবেই ওকে আটকানো যাবে না। টুনির মেয়ের আত্মাকে কোথায় পাওয়া যাবে বাবা? আমি যজ্ঞ করে এক্ষুনি টুনির মেয়ের আত্মাকে আহ্বান জানাচ্ছি। এই বলে তান্ত্রিক যজ্ঞ শুরু করে আর টুকির আত্মাকে আহ্বান জানায়। এরপর টুকির আত্মা প্রকট হয় আর তান্ত্রিক টুকির আত্মাকে সব ঘটনা খুলে বলে। এরপর টুকির আত্মা তার মায়ের আত্মার কাছে যায় আর টুনি টুকির আত্মাকে দেখে খুব খুশি হয়। মা টুকি, তুই ফিরে এসেছিস মা। আয় মা, আমার বুকে আয়। না মা না, আমি তোমার এই অপবিত্র বুকে আর ফিরবো না। আমি যাব না। তুমি আমার মৃত্যুতে পাগল হয়ে গিয়েছো, তার জন্য তুমি এই নিরীহ পাখিদের প্রাণ নিতে পেরেছো। মা, তুমি হয়তো ভুলে গেছো আমাকে কেউ হত্যা করেনি। আমি রোগে মারা গেছি আর আমার সৎকারও করেছিলে তুমি। আমি তো স্বর্গে গিয়ে অনেক ভালোই আছি মা। এই নিরীহ পাখিদের হত্যা করে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে স্বর্গে চলো মা। আরে মা, তুই ঠিকই বলেছিস। আমার ভুল হয়ে গেছে রে মা। আমাকে মাফ করে দে মা। আমি তোর সাথে যাব। ঠিক আছে মা, চলো এবার। এই বলে টুনি আর টুকির আত্মা অদৃশ্য হয়ে যায় আর জঙ্গলের সবাই মুক্তি পেয়ে যায়।